প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প বাথান ২-এর ষষ্ঠাংশ। তাহলে চলুন শুরু করা যাক। আরও আধ ঘন্টা পর যখন আবার নীরব হয়ে গেল সারা বাড়ি, জানালা খুলে বাইরে মাথা গলালো কটেজ। তারপর দু হাতে চৌকাঠ ধরে ঝুলে নিঃশব্দে লাফিয়ে পড়ল মাটিতে। এবার ওদের স্যাডেলগুলো নামিয়ে দিল ল্যারি। তারপর ওস্তাদের পথ অনুসরণ করল। সাবধানে লিটার ক্যান আর আবর্জনার পাশ কাটিয়ে ওরা কোরালে গেল। মনিবদের পরিচিত ইশারাস চিনতে পারল অনুশীলন পাওয়া ঘোড়া দুটো। কোনো রকম গোল বাঁধালো না। শহর থেকে বেরিয়েই ঊর্ধ্বশ্বাসে হ্যাসেটের দিকে ছুটল ওরা। বরাত জোরে সমূহ বিপদ এড়াতে পেরে শুকর আদায় করল। হ্যাঁ, পিছু ওরা অবশ্যই নেবে, তবে আমরা বেশি এগিয়ে আছি। এখন যদি টেইল ছেড়ে জঙ্গলে ঢুকে পড়ি, হয়তো বোকা বানাতে পারবো, মন্তব্য করল কর্টেজ। তাই করল ওরা। পাথুরে একটা জমি বেছে নিল যেখানে খুরের দাগ পড়বে না। তারপর সেই পথে কিছু দূর এগোতে যখন একটা ঝর্ণা পড়ল, পানি ভাঙল আরো আধ মাইল। আর মনে হয় নাগাল পাবে না, বলল ল্যারি। এখন ওরা ঝর্ণার পাড়ে উঠে ঝোপঝাড়ের ভেতর দিয়ে এগোচ্ছে। সামনেই দুর্বিস্তৃত প্রান্তর, সবুজ ঘাসে ছাওয়া। কিন্তু যতটা ভাবছিল আসলে ততটা এগিয়ে নেই ওরা। কারণ মিস্টার স্কাফির অর্থলিপ্সা আর উচ্চাকাঙ্ক্ষা দুটোই ওরা ছোট করে দেখেছে। হ্যাসেটের কর্টেজের আসল পরিচয় জানতে পেরেছিল স্টিফি। এটা এখন সকলের মুখে মুখে ফিরছে ওখানে। তাই বাড়িওয়ালা যখন ওর কাছে জেনেছে তার নিরীহ ছাদের তলায় সে একজন কুখ্যাত আউটলকে বাগে পেয়েছে, তখনই তার ঘুম হারাম হয়ে গিয়েছিল। ফলে অতিথিরা সঙ্গোপনে চলে যাওয়ার ঘণ্টাখানেক পর ওরা তখনও আসে নিশ্চিত হলে চুপিসারে নিচে নেমে আসে সে। কোনো রকম সারা শব্দ না পেয়ে ধরাস করে ওঠে ওর বুক। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে খাঁচা খালি। পুরস্কারের টাকাগুলো হাতছাড়া হতে চলেছে মনে হতেই তখনই মাথা গরম হয়ে যায় ওর। তার স্বরে গাল দেয় নিজেকেই। বেশি দূর যেতে পারিনি, আরও ২-৩ জনকে জোগাড় করো, আমরা ওদের পাকড়াও করব। মর্মান্তিক সংবাদটা শুনে পরামর্শ দেয় স্টিফি। ফলে পলাতকরা যখন অলস গতিতে ছোট্ট একটা মালভূমি অতিক্রম করার সময় পেছনে তাকালো, ৭-৮ মাইল দূরের একটা খাজের মাথায় ৫টা চলমান বিন্দু চোখে পড়ল ওদের। চকিতে ঘোড়া ছুটিয়ে আড়ালে যাওয়ার চেষ্টা করলো ওরা, কিন্তু ওদের বুঝতে অসুবিধে হলো না ওরা ধাওয়াকারীদের নজরে পড়ে গেছে। আমরা দুজনই মাথা মোটা, বোঝা উচিত ছিল বাড়িওয়ালার শান্তি হবে না, কর্টেজ আক্ষেপ করল। অবশ্য মোটে ৫ জন, পেছনে আরও থাকতে পারে। মনে হয় না পুরস্কারটা ওরা বেশি বাটোয়ারা করতে চাইবে না। যাই হোক, ওদের ভাগাতে হবে, টেইল করতে দেয়া যাবে না সারাক্ষণ। জোর কদমে ছুটে ওরা একটা দীর্ঘ অথচ সংকীর্ণ গিরিখাতের সামনে এসে থামল। দুপাশে খাড়া দেয়াল। বিড়াল জাতীয় প্রাণী কিংবা কীটপতঙ্গ ছাড়া অন্য কারো পক্ষে বেয়ে উপরে ওঠা অসম্ভব। নিচের বালুতে অজস্র ছোট বড় পাথর ছড়ান ছিটান। বোঝা যায় একসময় এখানে নদী ছিল। সামনের দিকে কোনো ঝোপঝাড় না থাকায় লুকিয়ে কাছে আসতে পারবে না কেউ, কানা না হলেই রক্ষে। দুপাশের সুউচ্চ পাহাড় চূড়া দুটোর দিকে এক ঝলক তাকিয়ে মন্তব্য করল ল্যারি। না হলে আবার ডানা লাগবে আমাদের। পেয়েও যেতে পারি যদি ওরা গুলি ছুটতে জানে, গম্ভীর স্বরে বলল ওর বন্ধু।
তোমার সব তাতেই কুকথা লেগেই আছে মুখে। না, ল্যারি হাসল। গিরিখাত ধরে বেশ কিছু দূর এগোলো দুই পলাতক, যেন প্রতিপক্ষকে অনেকটা ভেতরে নিয়ে আসতে পারে। তারপর আচমকা একটা বাঘ ঘুরেই রাশ টানল। ওই যে, ওই জায়গাটায় কতকগুলো পাথর চাইয়ের মাঝে ঝোপঝাড় দেখিয়ে আনন্দে চেঁচিয়ে উঠল ল্যারি। কাছে গিয়ে জায়গাটা জরিপ করে সন্তুষ্ট হলো ওরা। পাহাড়ের একটা কোণা বের করা দেয়ালের পেছনে ঘোড়া বেঁধে গোড়ালিতে ভর দিয়ে ওত পেতে বসে রইল ধাওয়াকারীদের জন্য। ওই বাঘটা ওরা পেরোলেই আমরা অন্তত দুটোকে ফেলে দিতে পারবো। তাহলেই বাপ বাপ করে পালাবে বাচাধনেরা, উৎফুল্ল কণ্ঠে বলল ল্যারি। একদম সোজা। লজ্জা করে না তোমার? ধমক দিল কটেজ। না চিনোর, সাবধান করব আগে, আমি অ্যাম্বুশ করি না। ওরে আমার নীতিওয়ালা, ঝাঁঝিয়ে উঠল ল্যারি। জানো না ওরা পাঁচজন? আমরা বিগ রকে বসে থাকলে ওরা বুঝি সাবধান করতো আমাদেরকে? কুকুর কামড়ালে কি মানুষকেও তাই করতে হবে? যুক্তি দেখালো কর্টেজ। আমরা দুটো ঘোড়া ফেলে দেব, তাতেও যদি না শোনে তখন দেখা যাবে। আশ্চর্য, আপন মনে ভাবল ল্যারি, এই লোককেই কিনা সবাই বলে নিষ্ঠুর খুনি। বড় বড় দুটো পাথর চাইয়ের আড়ালে বসে অপেক্ষা করছে ওরা, রাইফেল তৈরি। গিরিখাতের ভেতরটা ঠান্ডা এখনো, কিন্তু জানে সূর্য যখন মাথার উপর চলে আসবে অসহনীয় হয়ে উঠবে ওদের অবস্থা। পথে ঝর্ণা থেকে ক্যান্টিন ভরে নিয়েছে, এখন সেগুলো গোলাগুলির আওতার বাইরে রাখা আছে। লড়াই দীর্ঘস্থায়ী হলে পানির দরকার হবে ওদের। খুব দেরি করছে, নিশ্চয় আসছে ভীষণ, অধৈর্য কণ্ঠে বলল ল্যারি। কথাগুলো ঠোঁট থেকে সবে বেরিয়েছে। এই সময় ধাবমান খুরের গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। বালুতে অনেকটাই ভোঁতা হয়ে গেছে। তারপরই বাঘের মাথায় এসে পড়ল অশ্বরোহী দল। স্কাফি আর ক্রস ডাম্বেলের প্রতিনিধি সামান্য এগিয়ে রয়েছে। তীক্ষ্ণ শব্দে গর্জে উঠল দুটো রাইফেল। গিরিখাতের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি শোনা গেল তার। ধূলি সজ্জা নিল দলনেতাদ্বয়ের ঘোড়া দুটো। ছিটকে পড়ল আরোহীরা। অন্যরা চকিতে ঘুরিয়ে ফেলল তাদের সমস্ত বাহনগুলো। পিছিয়ে বাঁকের আড়ালে নিরাপদ আশ্রয় নিল। বাড়িওয়ালা আর তার ভূপাতিত সঙ্গী কাকড়ার মতো বুকে হেঁটে চলে এলো নিহত ঘোড়া দুটোর পিছনে। আক্রমণকারীদের উদ্দেশ্যে অবিশ্রাম গুলি বর্ষণ করতে লাগলো। ইতিমধ্যে প্রাথমিক আতঙ্ক খানিকটা সামলে উঠেছিল বাকি তিনজন। তারাও এবার কার্তুজ অপচয়ে উপগত হলো। কিন্তু অন্য তরফ থেকে সারা শব্দ এলো না কোনো। বেপরোয়া হয়ে উঠবে ওদের একজন, নেশারা করার মতো একটা সুযোগ দেবে আমাদেরকে। কর্টেজ ভবিষ্যৎবাণী করল। বাজি লাগতে পারো, স্টিফি বাইয়ের ওই পাথরটার পেছনে যাওয়ার চেষ্টা করবে। আড়াল হিসেবে মরা ঘোড়া নিরাপদ না। তস্কর ও বোধহয় ভাবছিল এরকমটাই। আচমকা তড়াক করে লাফিয়ে উঠল সে। কর্টেজ 10 গজ দূরের যে পাথরটার কথা বলেছিল সেটার উদ্দেশ্যে ছুটে গেল। প্রায় গন্তব্যে পৌঁছে গেছে ও। এই সময় গুলি করল কর্টেজ। হুমড়ি খেয়ে পড়ে গেল স্টিফি। হামাগুড়ি দিয়ে এগোলো। লাগাতে পারোনি? জিভ দেখালো ল্যারি। আমারও গুলি করা উচিত ছিল। ছাই বুঝেছ, বলল লক্ষ্যভেদী। যেখানে তাক করেছিলাম সেখানেই লাগিয়েছি, বা পায়ে। হা, জায়গাটাকে হাসপাতাল বানাতে চাও নাকি? কবর বানান, কিন্তু আরও সোজা এবং নিরাপদ। বটতলার উপন্যাসী তোমার মাথাটা খেয়েছে। বলো দেখি এবার বন্ধু, স্টিফিকে সাহায্য করতে এগিয়ে যাবে কিনা বন্ধু স্কাফি? $10 বাজি যাবে না।
সঙ্গে সঙ্গে জবাব দিল ল্যারি। তোমার টাকা খুব সস্তা মনে হয়, তিরস্কার করল কর্টেজ। ঠিক আছে, হয়ে যাক বাজি, ওই দেখো যাচ্ছে। বলতে বলতে গুলি ছুড়ল ও, এবং বাড়িওয়ালা একটা আত্মচিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। তারপর হামা দিয়ে স্টিফি যে পাথরটার আড়ালে বসে কোকাচ্ছিল সেখানে গিয়ে ঠাঁই নিল। তোমার টাকাটা গচ্ছা গেল বলে দুঃখিত, কিন্তু উপায় ছিল না, ওর ডান পা গেছে। তবে দুজনের মিলিতভাবে অক্ষত আছে এক জোড়া। কি আর করা, তুমি যখন শুরু করছিল বিরক্ত অপব্যয়। চুপ করো, ভৎসনা করল কর্টেজ। তোমার যখন বয়স হবে তখন বুঝবে স্কাফির মতো লোকেরাও অনেক সময় মহৎ আচরণ করে। এখন বলো, এবার কি করবে ওরা? ঝড়ের বেগে এক ঝাঁক গুলি ছুটে এসে জবাব দিল এ প্রশ্নের। যে দুটো পাথরের পেছনে লুকিয়ে আছে ওরা, বুলেটের আঘাতে সেগুলোর চলটা উঠে গেল কয়েক জায়গায়। ওদের মতলব কি? পাথরটা উড়িয়ে দিতে চায় নাকি? পাথরকুচির ঘষায় গাল ছড়ে যেতে হতবুদ্ধি হয়ে বলল ল্যারি। এরকম চলতে থাকলে সর্বনাশ হতে বেশিক্ষণ লাগবে না। অবিরাম গুলিবর্ষণের মুখে মাটি কামড়ে পড়ে রইল ওরা। হঠাৎ একটা বুলেট ল্যারির সরান দুই পায়ের মাঝখানে পড়ল। সব হয়ে পা গুটিয়ে নিল কাউবয়। সেটে গেল পাথরের সাথে। নিশ্চয় বেলুন আছে ওদের সঙ্গে, আটকে উঠল। আরেকটা গুলি হলো, উড়িয়ে নিয়ে গেল ল্যারির হ্যাট বিমের খানিকটা। আর এক চুল নিচে লাগলে টুপির মালিকেরই প্রাণ পাখি উড়ে যেত। চমৎকার টিপ, বিড়বিড় করে বলল কর্টেজ। হা, তাই মনে হচ্ছে না? ও প্রকাশ করলো ল্যারি। আর একটু হলেই তো একা হয়ে যেতে। শালার পাথরটা বোধ হয় ছোট হয়ে গেছে। আমাদের উপর চড়াও হচ্ছে ওরা, ব্যাখ্যা করলো কর্টেজ। গুলিবর্ষণের সুযোগে একজন ও পাশের বড় গাছটাতে চড়ে বসেছে। ওই লোকই এখন বেছে বেছে মারছে। ওর দৃষ্টি আকর্ষণ করো তুমি, তারপর আমি ব্যবস্থা করছি। ইচ্ছা হয় তুমি করো, আমার শখ নেই, ঝামটা মারল ল্যারি। ওই শালার হাতের টিপ দারুণ। নিস্তব্ধতা কিছুক্ষণ রাজত্ব করল গিরিখাতের ভেতর। দুপক্ষই চাইছে অন্যরা আগে চাল দিক। তারপর গাছের মগডালে ধোয়া দেখা গেল খানিকটা। কর্টেজের টুপি উড়ে গেল মাথা থেকে। চোখের পলকে ওই ধোয়া বরাবর একটা বুলেট পাঠিয়ে দিল ও। সজোরে ঝাঁকি খেল বিক্ষুব্ধ ডালপালা। একটা ভারী দেহ নিচে পড়তে শুরু করলো হাত পা ছড়িয়ে। মাঝপথে ওকে লুফে নিল আরেকটা বিরাট ডাল। খতম, কাষ্ঠ হাসি হাসল ল্যারি। একজন সঙ্গী হারিয়ে মনোবল ভেঙে গেল শত্রুপক্ষের। যে পাথর চাইটি আশ্রয় দিয়েছে স্কাফিকে, তার পেছন থেকে রাইফেলের নল উকিয়ে দিল। মাথায় একটা সাদা নোংরা রুমাল বাঁধা। তারপর কেউ একজন চেঁচিয়ে উঠল, তোমরা যেতে পারো, আমরা বাধা দেব না। তোমাদের দয়া, চেঁচিয়ে পাল্টা জবাব দিল কর্টেজ। তোমরাই বরং চলে যাও, আমরা আরামে আছি, বাধা দেব না তোমাদের। আগের বক্তার সুর নকল করল। একটা জঘন্য খিস্তি শোনা গেল ওপাশে। তারপর রাইফেলে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলো বাড়িওয়ালা। ওর পেছনে স্টিফি। মৃত ঘোড়ার শরীর থেকে নিজেদের জিন আর লাগাম খসিয়ে নিয়ে বাঘ ঘুরে অদৃশ্য হলো ওরা। 10 মিনিটও কাটেনি, বড় গাছটার তলায় আবার দেখা গেল ওদের। দুটো ঘোড়ার পিঠে দুজন করে সওয়ারি। অন্যটার প্রয়োজন হচ্ছে লাশ বইতে। শিগগিরই গাছ থেকে সঙ্গীর মৃতদেহ নামালো ওরা। আড়াআড়িভাবে স্যাডলে চাপিয়ে বেঁধে দিল যাতে পড়ে না যায়। আরও কিছুক্ষণ অপেক্ষা করলো বিজয়ীরা। তারপর সন্তর্পণে বেরিয়ে এলো গুপ্তা আশ্রয় থেকে। ওদের শঙ্কিত হবার কারণ ছিল না। বাকের কাছে গিয়ে দেখতে পেল বিফল বাউন্টি শিকারীরা ফিরে যাচ্ছে বিগ রকের উদ্দেশ্যে। শিক্ষা না পাক, দুঃখ অন্তত পেয়েছে ওরা, মন্তব্য করল ল্যারি। পেট ভরে গেছে নিশ্চয়। পেটের কথা যখন উঠলই ফোড়ন কাটল কর্টেজ। আমাদেরগুলো যে খালি তা বুঝতে পারছি। বাজে না বুকে, খেতে খেতে গল্প করলে কেমন হয়?
খাওয়ার সময় গল্প? আমি? তাও আবার তোমার সাথে? ল্যারির মাথায় যেন বাজ পড়ল। কিছু টের পাওয়ার আগেই যার প্লেট সাফ হয়ে যায়। বন্ধুর সমালোচনায় মুখ টিপে হাসল কর্টেজ। তারপর যখন ধুলো বালু থিতিয়ে গেল, নাস্তা খেতে বসলো ওরা। 8 দিন কতক পর ক্রস ডাম্বেলে দুজন অতিথি এলো। তবে সেটা জানলো কেবলমাত্র ফোরম্যান। অন্ধকার ঘনিয়ে যাওয়ারও বেশ কিছু পরে টারম্যান আর পোকার পিঠ উপস্থিত হয়েছে এসে। ঝোপের ভেতর নিজেদের ঘোড়া বেঁধে সবার অগোচরে জেফের বাসায় ঢুকেছে। এখানে সে প্রথম বিগ রকের ঘটনা সম্পর্কে জানল। আশ্চর্য না? কেমন কপাল লোকটার। গাল বকে মন্তব্য করল পিট। ওয়াইজেরে পাকড়াও করলাম, কিন্তু ওই বোকা মেয়েটা সর্বনাশ করলো। তারপর এবার বিগ রকের গর্ধবগুলো লেজে গবরে করে ছেড়েছে। আমার ধারণা ছিল স্কাফিটার মাথায় অন্তত ঘিলু আছে। কপাল টপাল সব ফালতু। ওর সঙ্গে লড়তে ভাগ্যের উপর নির্ভর করলে চলবে না। টারম্যান বলল, বুদ্ধির খেলায় হারাতে হবে। কোথায় আছে আন্দাজ করতে পারো কিছু, জেফ? ফোরম্যান এপাশ ওপাশ মাথা নাড়ল। ছায়াটাও দেখিনি, বলল সে। তবে বেশি দূরে নেই, বাজি ধরে বলতে পারি। যে করেই হোক খুঁজে বের করতে হবে। ক্যালিফোর্নিয়াকে লাগাও। বলবে এখান থেকে ওয়াইজেড অবধি আনাজকানা সব চষে ফেলতে। যদি কটেজের ক্যাম্প খুঁজে পায়, ভালো মানুষ সেজে গিয়ে বলবে এখানে আশা করা হচ্ছে ওকে। মাথায় আঘাত করার ব্যাপারটা গরিলার ব্যক্তিগত আক্রোশ ছাড়া অন্য কিছু নয়। তারপর, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কথার ছলে জানাবে ওয়াইজেডের মালিক সাইমন সম্পর্কে একটা অদ্ভুত খবর পাওয়া গেছে। এখানে নাম ভারিয়ে আছে সে। ওর আসল নাম প্যাটারসন। এতে যদি সিনিয়র কর্টেজ খুনের নেশায় ওয়াইজেডে ছুটে না যায়, তাহলে আমি একটা গাধা। আমেরিকায় আসার পর থেকেই প্যাটারসনকে খুঁজছে ও। কেন? একযোগে প্রশ্ন করল দুই চোতা। সে এক বিরাট কাহিনী। সংক্ষেপে বলছি, কর্টেজের দাবি ওর পালক বাপকে প্যাটারসন পথে বসিয়েছে। অবাক কাণ্ড, যাকে খুন করতে চায় তার কাছেই কাজ নিয়েছিল। কিন্তু মেয়েটার প্রতি ওর দুর্বলতা আছে, তাই ওর বাপকে মারবে না। স্মরণ করালো পোকার। এক্ষেত্রে ওইসব আবেগ টাবেগ খাটবে না। টারম্যান হাসল। মেবে কথা বলাই তার অভ্যাস। মোট কথা, বুড়োর কাছে যদি আসে, গুলিটা ওই করেছে বলে ধরে নেওয়া হবে। শ্রোতাদের চেহারায় উপলব্ধির ছাপ ফুটতে ভাস পড়ল তার গালে। তারপর পাকড়াও করব ওকে। ওই সময় আমরাও বিশেষ কাজে হাজির থাকব ওয়াইজেডে। দুটো ঝামেলাই শেষ করব একসাথে। আর মেয়েটা যখন জানবে কর্টেজই হচ্ছে ওর বাবার খুনি, তখন আর ওকে ছেড়ে দেবে না ও, বলল পোকার পিঠ। সত্যি তোমার তুলনা হয় না জো। মতলব ভাসতে পারো বটে, তবে ব্লেনকে নিয়ে বোধহয় একটু অসুবিধে হবে মেয়েটার ব্যাপারে। কুৎসিত হাসি হাসল টারম্যান। আমার পেছনে লাগবে বলছো তো? ব্লেনকে যা পাওনা তা সে শিগগিরই পেতে যাচ্ছে। ব্লেনের যা পাওনা তা সে শিগগিরই পেতে যাচ্ছে। ফ্রাইপ্যানের কি হবে? জিজ্ঞেস করলো ফোরম্যান। মালিককে গররাজি মনে হচ্ছে, জবাব দিল ধনকুবের। আমাদের বোধ হয় ওর সম্পত্তির মূল্যটা আর একটু কমাবার ব্যবস্থা করতে হবে। তবে ওদিকে পরে নজর দিলেও চলবে। আগের কাজটা আগে সারব। ওয়েস্টকে তুমি নামিয়ে দাও মাঠে, কিন্তু যতটা না বললেই নয় তার বেশি বলতে যেও না। কর্টেজের সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গিয়ে থাকতে পারে। আরও 2-4টে সাধারণ নির্দেশ দিয়ে জুয়ারিকে সঙ্গে করে বেরিয়ে এলো সে। দুজনে ঘোড়ায় চেপে হ্যাসেটস সফলি অভিমুখে ফিরতে পথ ধরল। জেব যে সময় নিজের অভিমত দিয়েছিল ক্রস ডাম্বেল রান্স হাউস থেকে বেশি দূরে নেই সাবাডিয়া, তার অনুমানে ভুল হয়নি। কারণ তখন মাইল 2-এর ভেতরেই অবস্থান করছিল কর্টেজ আর ল্যারি।
বিগ রক থেকে ফিরে ওই এলাকাতেই ঘোরাফেরা করছে ওরা। উদ্দেশ্য মার্কা বদলাবার পর চোরাই গরুগুলো কোথায় যায় তা জানা। অবশেষে ধৈর্য ধারণের ফল ওরা পেল। চোরাই গরুগুলো কোথায় যায় তা জানা অবশেষে পেল ওরা। একদিন সকালে 4জন তস্কর, যাদের একজন গরিলা, ছোটখাটো একটা গরুর পাল নিয়ে রওনা হলো গুপ্ত উপত্যকার দিকে, যেখানে একসময় কটেজ নিজেও মার্কা বদল করেছিল। ওদের গন্তব্য কোথায় আন্দাজ করে কটেজ আর ওয়াইজেডের পাঞ্চার ঘোরা পথে সেই উপত্যকার দিকে এগোলো। যখন সেখানে পৌঁছলো ওরা, মার্কা বদলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। উপত্যকার ঢালে ঝোপের মধ্যে আত্মগোপন করে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রইল ওরা। বেশিক্ষণ বসতে হলো না। ছোট্ট কোড়াল থেকে মার্কা বদলে শেষ বলদটা সগর্জনে ছুটে বেরোতেই আবার গরুগুলো জড়ো করলো তস্কররা। উপত্যকার শেষ প্রান্তের দিকে তাড়িয়ে নিয়ে চলল। আড়াল থেকে অনুসরণ করলো 2 গোয়েন্দা। উপত্যকার দেয়ালের একটা ফাটল গলে দীর্ঘ চড়াই বেয়ে গাছপালায় ছাওয়া বড়সড় একটা মালভূমিতে উঠে এলো গরুর পাল। এখানে অনুসরণকারীদের চোখের আড়াল হয়ে গেল ওরা। তবে বহু ব্যবহৃত চওড়া টেইলে ওদের চলাচলের দাগ থাকায় পিছু নিতে অসুবিধে হলো না। মাইল কয়েক গাছপালার ভেতর দিয়ে এঁকে বেঁকে এগিয়ে আচমকা ঝপ করে নিচে নেমে গেল পথটা। বিক্ষিপ্ত কিছু ঝোপঝাড় ছাড়া জঙ্গল ওখানেই শেষ হয়ে গেছে। খোদা, হর্ষধ্বনি করল কটেজ। রাশ টেনে চট করে ওর পাশে চলে এলো ল্যারি। লুকাবার জায়গাই বটে একখানা। টেইলটা শুরুতে খারাপভাবে নেমে পড়ে ক্রমশ ঢালু হয়ে আরেকটা উপত্যকার প্রবেশ মুখের কাছে গিয়ে শেষ হয়েছে। এ যাবৎ এই তল্লাটে যতগুলো দেখেছে ওরা, তার মধ্যে এটাই সব থেকে বড়। দৈর্ঘ্যে কয়েক ক্রোশ, প্রস্থে মাইলখানেক। পুষ্ট ঘাসে ছাওয়া, উইলো আর কটরডের ঝাড় প্রমাণ করে পানি আছে। অন্যান্য উপত্যকা যেমন যতদূর দেখতে পেল ওরা, এর সেরকম কোনো ঢালু পার নেই। খাড়া পাথরের দেয়ালে অবরুদ্ধ। ওরা দেখলো একটা ফাটলের ভেতর দিয়ে গরু বাছুর সহ ভেতরে ঢুকে যাচ্ছে 4 তস্কর। উপত্যকার তৃণভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো অনেক। দৃষ্টি বিনিময় করল 2 বন্ধু। দুজনের মনেই এক চিন্তা। ল্যারি সেটা প্রকাশ করল। দেশটা যেন গরুচোরদের জন্যই তৈরি, বলল সে। ওগুলো রেখে দিয়েছে কেন? 1000 খানেকের বেশি গরু বাছুর হবে। ওগুলো বোধহয় ওদের লুটের মালের একটা অংশ, কটেজ জবাব দিল। টারম্যান যখন ওয়াইজেড আর ফাইফ্যান কবজা করবে, এগুলো সে কিনে নেবে। বাথানগুলোই ওর লক্ষ্য। গরু চুরি করাচ্ছে সস্তায় সম্পত্তি দুটো কিনতে। তাছাড়া কর্মচারীদের বেতন আছে। মারাত্মক চক্রান্তে মেতেছে টারম্যান। খেলা শেষ হলে নিজের লোকদের পিঠেও ছুরি বসাতে দ্বিধা করবে না। আমরা কি করব এখন? ল্যারি প্রশ্ন করল। একটুও নড়বে না, গুলি করব। অদূরে একটা ঝোপের ভেতর থেকে কর্কশ নির্দেশ ভেসে এলো। এসপারের শোয়ায় শূন্যে উঠে গেল ল্যারির ঘোড়া। ঠিক একই সময়ে কর্টেজের ঘাড় ঘেঁষে বেরিয়ে গেল একটা বুলেট। ধোঁয়া লক্ষ্য করে তড়িৎ গতিতে পরপর 3 বার গুলি ছুড়ল পাঞ্চার। আর্তনাদ শোনা গেল একটা। তারপর ডালপালা ভেঙে হুড়মুড় করে মাটিতে পড়ল কেউ একজন। ওরা বুঝতে পারল ওদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়নি। উদ্যত পিস্তল হাতে পরবর্তী আক্রমণের অপেক্ষায় রইল 2 পাঞ্চার। কিন্তু আর কিছুই ঘটল না। নেমে ঝোপের ভেতর ঢুকল ওরা। সামনেই হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে আছে গরিলা। কপালের মাঝখানে নিখুঁত একটা গর্ত। চোখ উল্টে গেছে, ঠোঁটের কোণে ভাঙাচোরা বিদ্রুপের হাসি। আমরা অসাবধান হয়ে পড়ছি ল্যারি, বলল কটেজ। আমাদের চোখে পড়া উচিত ছিল। উপত্যকায় ঢোকার সময় মাত্র 3 জন লোক রয়েছে গরু বাছুরের সঙ্গে।
তাহলেই বুঝতে পারতাম টেইলের উপর নজর রাখছে আরেকজন। এটাকে গায়েব করে ফেলতে হবে। লুণ্ঠিত লাশটা দেখালো ও। নইলে কারো জানতে বাকি থাকবে না ব্যাপারটা। দুই পাথরের মাঝখানে একটা গভীর গর্তের ভেতর রচিত হলো গরিলার অন্তিম সজ্জা। উপরে বালু আর পাথর চাপিয়ে সুরক্ষিত করা হলো সেটা, যেন হিংস্র প্রাণীকুল লাশ টেনে বের করতে না পারে। কাছেই একটা গাছের সাথে বাঁধা ছিল ওর ঘোড়া। ওরা সেটা ছেড়ে দিল। উপত্যকার দিকে দৃষ্টিপাত করে দেখল ক্ষীণ ধোঁয়া উঠছে। বুঝতে পারল গুলির আওয়াজ পায়নি তস্কররা। ফেরার আগে খাওয়া দাওয়ার আয়োজন করছে। পরগাছাটার কাছে কিছু ঋণ ছিল আমার, তবে বুঝতে পারিনি সেটাই শোধ করছি। মৃদু হাসল কর্টেজ। দুনিয়াটা ভারী অদ্ভুত। ওর কোনো ক্ষতি করিনি আমি, অথচ প্রথম দর্শনেই ও আমাকে ঘৃণা করতে শুরু করেছিল। চলো যাই। কোথায়? ল্যারি জিজ্ঞেস করলো। ফ্রাই প্যান। সময় থাকতে লিভিংকে জায়গাটার খোঁজ দিতে হবে। যদি মরে যাই? সব সময় তুমি খারাপ দিকটা চিন্তা করো আগে, না? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমরা যাব বদমেজাজের কাছে। অন্তত মুখরোচক খাওয়া পাবো তো। কর্টেজ হাসল। তোমার সবসময় পেটের চিন্তাটাই আগে, না? বলল। যাওয়ার পথে আমার ক্লেমটা ঘুরে যাব একবার। তোমার কি? কাউবয় চেঁচিয়ে উঠল। আমি কালা নই, দূরেও নেই, তিরস্কার করল অপরজন। জানো না সোনার খনি আছে আমার? যদি ভালো হয়ে চলো। কিন্তু ল্যারি ওর বন্ধু, আর তার সোনার খনি দুটোকেই জাহান্নামে যেতে বলে ছুটে চলে গেল আগে। মনোর্থ গতিতে অনুসরণ করল কর্টেজ। কৌতুকে নাচছে ওর চোখ। কয়েক ঘন্টা পর অল্পক্ষণের জন্য যাত্রা বিরতি করল ওরা। বাসি বেকন সহযোগে মধ্যাহ্ন ভোজন সেরে আবার পথে নামল। খনির সরঞ্জামগুলো যেখানে লুকিয়ে রেখেছে সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল ওদের। ভীষণ ক্লান্ত বলে তখনই কম্বল মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে যখন জেগে উঠল ল্যারি, দেখতে পেল ওর বন্ধু অগ্নিকুণ্ডের পাশে বসে তাওয়ায় ভাজছে কিছু। বেকনের চেয়েও সুস্বাদু কোনো খাবারের সুবাস ভেসে বেড়াচ্ছে বাতাসে। তড়াক করে উঠে বসলো সে, গলা বাড়িয়ে উকি দিল। টাউট, মাশাল্লাহ। খুশিতে আত্মহারা হলো কাউবয়। কোথায় পেলে ডন? ঘাসের মধ্যে। বুদ্ধ কাহিকা, হাসলো অপরজন। জানো না সকালে মাছ পোকামাকুরের খোঁজে পাড়ে আসে, আর চালাক পোকামাকুররা ওই সময় ওদের খেতে পানিতে নামে। যোগ করলো আরেকটা গলা। ওরা চোখ তুলে দেখলো ওয়েস্ট মিটিমিটি হাসছে ওদের দিকে তাকিয়ে। হ্যালো কর্টেজ, বলল সে। এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গন্ধ পেলাম মাছের। তিনজনের হবে না? স্বচ্ছন্দে। তবে চার হলে টান পড়বে, ইঙ্গিতপূর্ণ জবাব দিল পাঞ্চান। গির্জায় শয়তান যেমন, আমি তেমনি একা। আবার তোমার দেখা পেয়ে খুব ভালো লাগছে, বলল ক্যালিফোর্নিয়া। ব্যাপার কি? বাথানে ফিরে যাওনি কেন? কথা শেষ করে নামলো ও। ঘোড়া বেঁধে বসলো আগুনের পাশে। অপর দুজন তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করলো ওকে। এই সাক্ষাতে ও আন্তরিকভাবে আনন্দিত হয়েছে বলে মনে হচ্ছে। এমনটা হওয়া অসম্ভব নয় যে ও জানে না ওয়াইজেডের পাঞ্চারের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল। কেন, তুমি জানো না? খাবার এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো কর্টেজ। কানাঘুষা শুনেছি, তবে আসল ঘটনাটা কি জানে না, জবাব দিল অতিথি। জেব বলছে বাড়ি ফেরার আগে পর্যন্ত ও জানতো না তুমি নেই। তারপর শুনলাম ওয়াইজেডের একজন আঘাত করে ফেলে দিয়েছে। তারপর খবর এলো তুমি মারা যাওনি, তবে তোমাকে বন্দি করেছিল ওরা। কিন্তু পরে তুমি পালিয়ে গেছো। আর মার্শাল রাগে নিজের নিজের মাথার চুল ছিঁড়ছে। গরিলা মাথায় বাড়ি মেরে আমাকে অজ্ঞান করে ফেলে দিয়েছিল, ওয়েস্ট। কর্টেজ ব্যাখ্যা করলো।
ছি, ধিক্কার দিল ক্যালিফোর্নিয়া। হয়তো সেরকমই হুকুম ছিল ওর উপর, আবার তা নাও হতে পারে। সত্যি মিথ্যা জানি না, তবে লোকটা ভীষণ কুচুটে। তোমার মনে আছে না মাকুসাকে তুমি মারলে? সবাই খুশি হলো, একমাত্র গরিলা ছাড়া। আমারও সন্দেহ হয়েছিল একটা, সেজন্যেই সাবধান থাকতে বলেছিলাম তোমাকে। মনে আছে, কর্টেজ উত্তর দিল। জেব তোমাকে পাঠিয়েছে আমার খোঁজে? দূর, বললামই তো, ঘুরতে ঘুরতে এসে পড়েছি। তোমাকে খুঁজছি না আমি, আর ওই $10,000ও না। টাকার উপর আমার কোনো লোভ নেই। একটা সিগারেট বানালো ওয়েস্ট, তারপর যেন কথার পিঠে বলছে এভাবে মন্তব্য করলো। বুড়ো সাইমনের ব্যাপারটা ভারী আজব। মানে? দুই চোতাই প্রশ্ন করলো। হ্যাসেটের মানুষরা তো ভীষণ মজা পেয়েছে, হাসলো তস্কর। তোমার আসল নাম জেনে ও এমন আচরণ করছিল যেন গায়ে ফোসকা পড়ে গেছে। আর এমন শোনা যাচ্ছে ওর নাম পিটার বা সাইমন কোনোটাই না। সিগারেটে কষে একটা টান দিল সে, তারপর ধীরে সুস্থে ধোঁয়া ছেড়ে বলল, নাম বদল এসব অঞ্চলে একটা স্বাভাবিক ব্যাপার, কোনো দোষের না। কিন্তু কথা হচ্ছে যে লোক নিজেই তা করেছে, অন্যের বেলায় তার অভিযোগ করা সাজে না। ঠিক, একমত হলো কর্টেজ। তাহলে বুড়ো সাইমনকে এখন আমাদের কোন নামে ডাকতে হবে? ওর আসল নাম নাকি লেস বাটারসন। লেস মানে লেসলির সংক্ষেপ। দায়সারা জবাব এলো, কিন্তু বক্তার চোখ অপরজনকে পর্যবেক্ষণ করছিল। নম্র নিপট কৌতূহল ছাড়া অন্য কিছু দেখতে পেল না সে। বুড়ো বর্ণচোরা, নিজের উপরই ওর ঘেন্না হওয়া উচিত। পাঞ্চার তার মনোভাব প্রকাশ করল। আল্লাহ মালুম কত শেরিফ খুঁজছে ওকে। ওয়েস্ট হতবুদ্ধি হয়ে গেছে, যদিও সন্দেহ হচ্ছে অপরজন ধোঁকা দিচ্ছে ওকে। নির্দেশ মতো সে তথ্যটা ফাঁস করেছে। কটেজের কাছে এর গুরুত্ব কতটুকু না জানলেও আশা করেছিল একটা কোনো প্রতিক্রিয়া দেখতে পাবে। সুকৌশলে প্রসঙ্গ পাল্টালো সে। আমি কি তাহলে জেফকে বলবো তুমি আর ফিরে আসছো না? না, বলবে যাব পরে। মৃদু অর্থপূর্ণ হাসি ফুটল কর্টেজের মুখে। অস্বস্তি বোধ করছিল ওয়েস্ট। পাঞ্চারকে পছন্দ করে ও। কিসের বিরুদ্ধে সাবধান করতে হবে জানা থাকলে ওকে হুঁশিয়ারও করত। কিন্তু বাস্তবের দলে সে একটা নগণ্য লোক মাত্র। যেসব দুর্বৃত্ত চক্রান্ত করে তাদের হাতের পুতুল হাতিয়ার। তাই মুখে শুধু বলল, একটা কথা মনে রেখো, ওখানে তোমার একজন বন্ধু আছে। থাকবে, এমনিতেই আমার বন্ধু সংখ্যা কম। স্মিথ হাসল সাবাডিয়া। অতিথি যখন ঘোড়ায় চেপে বিদায় নিল, কর্টেজ বসে একদৃষ্টে তাকিয়ে রইল আগুনের দিকে। অপ্রত্যাশিতভাবে যে চাঞ্চল্যকর খবরটা পেয়েছে সেটার ব্যাপারেই ভাবছে। নিয়তি এক কঠিন সমস্যায় ফেলে দিয়েছে ওকে, তাকে। একটা মাত্র লক্ষ্য সামনে রেখে অনেক দিন হলো এই লোককে খুঁজছে সে। লড়ে খুন করবে ওকে, অথবা নিজেই খুন হবে। কিন্তু আজ যখন সেই লোকের হদিশ পেয়েছে, তখন দেখতে পাচ্ছে যাকে সে ভালোবাসে ও তারই বাবা, কিংবা মেয়েটার জানা মতে ওই লোকই তার বাবা। একই ব্যাপার। আমি পারলাম না বুড়ো মিয়া, বিড়বিড় করলো ও। খেয়াল করলো না কথাগুলো জোরে বলছে। বন্ধুর নীরবতাকে এ পর্যন্ত সম্মান দেখিয়েছিল ল্যারি, কিন্তু এবার ওর ধৈর্যচ্যুতি ঘটল। এই যে, কবে থেকে আবার নিজের সঙ্গে কথা বলতে শুরু করলে তুমি শুনি? কারোকে বলেই দেখো না, সাহায্য করতে পারে কিনা, পরামর্শ দিল কাউবয়। হেসে ফেলল কর্টেজ। ছেলে মানুষ হয়ে গেছে আর কি। ঠিক আছে দাদু ভাই, রসিকতা করল ল্যারি। তোমার সমস্যাটা কি শুনি? কাহিনী শুনতে বসে শিগগিরই সমস্ত উচ্ছ্বাস মিলিয়ে গেল যুবকের চেহারা থেকে। ধ্যানমগ্ন হলো। উদ্ভট না? সব শুনে মন্তব্য করল ও। বুড়ো সাইমনের ক্ষতি করা উচিত না তোমার। লোকটা খারাপ না। তাছাড়া এতে মিস নরির মন ভেঙে যাবে। জানি বন্ধু, জবাব এলো।
তবে বুড়োর সঙ্গে দেখা করতে হবে আমাকে। বলো, আমাদের দেখা করতে হবে, শুধরে দিল ল্যারি। ভাবছি ওয়েস জানতো কিনা সাইমনের আসল নাম জানার ব্যাপারে আগ্রহ আছে তোমার। না জানাই স্বাভাবিক। পাটারসনের নাম এখানে কারো কাছে বলিনি আমি। কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? বুঝতে পারছি না, তবে লোকটার হুট করে এখানে আসা একটু কেমন যেন মনে হয়। কিচ্ছু না, আসলে আমরা বড্ড বেশি অসাবধান হয়ে পড়েছি, বলল কটেজ। বেলেন বা অন্য কেউ হলে এতক্ষণে এখানে আমাদের লাশ পড়ে থাকতো। চলো এবার যাওয়া যাক ওয়াইজেডে। হাল ছেড়ে দিল ল্যারি, তবে সন্তুষ্ট হতে পারল না। ওয়াইজেডে এখন যাওয়ার অর্থ নিছক পাগলামি। কিন্তু বন্ধুকে সেটা বলতে জবাব পেল কেবলমাত্র এই একটা কারণেই যাওয়া নিরাপদ। ওখানে আমাদেরকে আশা করবে না কেউ। কটেজ তর্ক জুড়ল। নিশ্চিত হতে পারছি না, এই যা দুঃখ। অসন্তোষ প্রকাশ করল অপরজন। কিন্তু এরপর আর কোনো আপত্তি তুলল না ও, কারণ বুঝতে পারছে তাতে কোনো ফল হবে না। তার সঙ্গীর আর তর সইছে না। যে লোককে সে খুঁজছে তার সঙ্গে কথা বলে এখনই সে তার শোনা কাহিনীর সততা যাচাই করতে চায়। তারপর ফয়সালা করবে, তবে যেভাবে চেয়েছিল সেভাবে নয়। ল্যারি নিশ্চিত সাবাডিয়ার তরফ থেকে অন্তত বুড়ো সাইমনের বিপদের কোনো আশঙ্কা নেই। যদিও মনে মনে স্বীকার করছে অভিযোগ সত্য হয়ে থাকলে মৃত্যুদণ্ডই বুড়োর প্রাপ্য। শিশু অপহরণ, গরু বা ঘোড়া চুরির চেয়ে কোনো অংশেই লঘু অপরাধ নয়। আর চোখে বন্ধুর দিকে তাকালো। মুখ থমথমে, চোয়াল দুটো পরস্পর চেপে বসেছে। মানুষের হৃদয়া বেগের শক্তি কত প্রচণ্ড তা যেন উপলব্ধি করতে পারল ল্যারি। তার সঙ্গের এই লোকটি প্রয়োজনে নির্মম নিষ্ঠুর হতে জানে। অতীতে বহুবার হয়েছে এবং ভবিষ্যতেও হয়তো হবে। কিন্তু সে তার প্রতিহিংসার আগুনে পানি ঢেলে দিচ্ছে শুধুমাত্র একটি মেয়েকে আঘাত দিতে চায় না বলে। অদ্ভুত, জোরে জোরে বলল নিজের অজান্তেই। কি? প্রশ্ন করল কর্টেজ। ল্যারি বলতে চাইল না। থতমত খেয়ে অজুহাত খুঁজতে তাকালো আশপাশে। গাছপালায় ভরা একটা পাহাড়ি খাজ অতিক্রম করছিল ওরা। যেখান থেকে এসেছে সেই দিকে আকাশের বুকে ধোঁয়ার রেখা দেখতে পেল ল্যারি। একবার ভেঙে ভেঙে দিয়ে আবার জেগে উঠল রেখাটা। আঙুল তুলে ওটা দেখালো সে। কেউ সংকেত পাঠাচ্ছে ওখান থেকে। সংশয়ের চোখে ওর পানে তাকালো কর্টেজ। কাউবয় ওটার ব্যাপারেই তখনকার মন্তব্যটা করেছিল বিশ্বাস হচ্ছে না ওর, কারণ ল্যারির পিঠ সে সময় ধোয়ার দিকে ফেরান ছিল। ওরা দেখল থেমে থেমে আরো 3বার পাঠানো হলো সংকেত, তারপর সম্পূর্ণ মিলিয়ে গেল। কাজটা ওয়েস্টের নয় তো? জিজ্ঞেস করলো ল্যারি। জানি না, আর দেখারও সময় নেই এখন, জবাব মিলল। মনে হচ্ছে তোমার বদ্ধমূল ধারণা ও আকস্মিকভাবে আসেনি ওখানে। আমি কড়া নজর রেখেছিলাম ওর উপর। কেন যেন মনে হচ্ছে ব্যাপারটা সাজান, তোমাকে ওয়াইজেডে পাঠানোর একটা ফোন দিই। যাই হোক, আমি ঝুঁকি নিচ্ছি, তবে তোমার ওটা কিন্তু আগেই ফয়সালা হয়ে গেছে। আবার যাত্রা শুরু করলো ওরা, ধীরে সুস্থে, কারণ সন্ধ্যের আগে রানস হাউসে পৌঁছাতে চাইছে না। তবু যত মন্থর গতি হোক না কেন, সিকি মাইল দূরে রানস হাউসের কাঠামোটা ওদের চোখে পড়ল তখন সবে সন্দেহে। ল্যারি ওর পনিটা বাঁধল। তুমি এখানেই থাকো, বলল। আমি চুপি চুপি গিয়ে দেখে আসছি অবস্থা। মাথা ঝাঁকিয়ে সায় জানালো কর্টেজ। সিগারেট বানিয়ে অপেক্ষার প্রহর গুনতে বসল। হঠাৎ ধাবমান ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল ও। উঁকি মেরে দেখল স্বচ্ছন্দ গতিতে টেইল ধরে নেমে আসছে নরিন। বোঝা যায় নিত্যকার মতো আজও বৈকালিক ভ্রমণ সেরে ও বাসায় ফিরছে। পুলকের সঙ্গে কটেজ লক্ষ্য করল রানচার দুহিতার সাথে টারম্যান নেই এবং ও ব্লু ডেভিলের পিঠে চড়েছে। খানিক দোনমনো করে বাইরে বেরিয়ে এলো সে।
বরাবরের মতো টুপি খুলে সম্মান দেখালো। মেয়েটা হয়তো পাশ কাটিয়েই যেত, কিন্তু ঘোড়াটা ঘোত করে একটা আনন্দধ্বনি করে সোজা ওর কাছে চলে এলো। তুলতুলে নাকের পাটায় হাত বুলিয়ে তিক্তভাবে হাসলো পাঞ্চার। সেদিনই এক লোক বলছিল, কোনো কোনো ঘোড়া একেবারে মানুষের মতো হয়। এখন মনে হচ্ছে কথাটা সত্যি, বলল ও। ঠোঁট কামড়ালো মেয়েটা, মুখ আরক্ত হলো, কিন্তু চলে যাওয়ার চেষ্টা করলো না। এখানে কি করছো? রাগত্বভাবে জানতে চাইল সে। তারপর কটেজ ইতস্তত করছে লক্ষ্য করে যোগ করল, থাক, আর কষ্ট করে মিথ্যে কথা বলতে হবে না। আমি জানি তুমি আমার বাবার জন্য অপেক্ষা করছো। মন গড়া প্রতিহিংসায় খুন করতে চাও তাকে। ওহ, আমি যদি আগে বুঝতাম। ব্যজ্যত অবিচলভাবে মেয়েটার তিরস্কার শুনে গেল পাঞ্চার, যদিও ব্যথা বাজছিল ওর বুকে। তুমি বোধহয় ভুল বুঝছো আমাকে, শান্ত গলায় বলল কর্টেজ। ভাবছে মেয়েটা জানলো কিভাবে? তোমার বাবার সঙ্গে দেখা করতেই এসেছি, তবে তার কোনো ক্ষতি করব না। ওর চোখে সন্দেহ ফুটে উঠতে দেখল সে। তাকে ক্ষমা চাইতে হবে, শেষ করলো কথা। তোমার কাছে? ক্ষিপ্ত স্বরে প্রশ্ন করল নরিন। মাথা নাড়ল কর্টেজ। না, গাঢ় স্বরে বলল, একজন মৃত ব্যক্তির কাছে। মানে? কৌতূহল প্রকাশ করল মেয়েটা। ক্ষোভ সত্ত্বেও পাঞ্চারের আচরণে বিস্মিত বোধ করছে। এটাও কি তোমার একটা তথাকথিত ঠাট্টা? মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল ইস্পাত নীল চোখ জোড়ায়। আত্মসংযম বজায় রাখতে গিয়ে মুখের পেশিগুলো বেঁকে গেল। শিউরে উঠল মেয়েটা। শক্তিশালী একজন মানুষকে আকস্মাৎ ক্রুব্ধ হতে দেখেছে সে। ব্যাপারটা ওর মনে ভয় জাগালো, কিন্তু পরক্ষণেই ঝড় কেটে গেল এবং লোকটার চেহারা আবার শান্ত নির্বিকার হয়ে উঠল। আমাকে বলবে না তুমি? জিজ্ঞেস করল নরিন। ব্যাখ্যা তোমার বাবাকে করতেই হবে, জবাব দিল পাঞ্চার। আমি কথা দিচ্ছি কোনো ক্ষতি করব না ওর, কিন্তু তার সঙ্গে আমাকে দেখা করতে হবে, এবং দেখা আমি করবই। শান্তিতে এসেছি, চলেও যাব শান্তিতে, কিন্তু যদি কোনো ফাঁদ পাতা হয়, কাল কবর খোঁড়ার দরকার হবে। তোমার বাবাকে কথাটা জানিও। রুদ্ধস্বরে কথাগুলো বলেছে কর্টেজ। নরিন উপলব্ধি করল ওকে ওর উদ্দেশ্য থেকে টলান যাবে না। এমনকি যদি অ্যাম্বুশের মধ্যে গিয়েও পড়তে হয়, তবু রাঞ্চেও যাবেই। বোবার মতো মাথা ঝাঁকালো নরিন। তারপর কাউ পাঞ্চার অনিচ্ছুক রোয়ানের মাথা ঠেলে টেইলের দিকে ফিরিয়ে দিতে ঝোপঝাড়ের ভেতর হারিয়ে গেল। মেয়েটা যখন চলে গেল, কর্টেজ আগের জায়গায় ফিরে গিয়ে বের করলো ওর পিস্তল দুটো। সিলিন্ডারগুলো ঘুরিয়ে দেখলো ঠিকমতো কাজ করছে কিনা। সাইমনের সঙ্গে ওর সাক্ষাৎ যেন শান্তিপূর্ণ হয়, সে ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করেছে ও, কিন্তু তাই বলে অপ্রস্তুত অবস্থায় যাবে না। মেয়েটা ওর সম্পর্কে কি ভাবছে অনুমান করতে গিয়ে বুকের ভেতর যন্ত্রণা অনুভব করলো। কাহিনীটা ওকে খুলে বলা ঠিক হতো কিনা ভাবল। পরক্ষণে কাঁধ ঝাঁকিয়ে চিন্তাটা বাতিল করে দিল। নরিন বিশ্বাস করতো না ওকে। হঠাৎ একটা ডাল ভাঙার আওয়াজে বাস্তবে ফিরে এলো কর্টেজ। দেখলো ল্যারি ফিরে এসেছে। আস্তে হাঁটতে পারো না? ওস্তাদের ধমক খেলো শিষ্য। কি খবর? ব্যাংক হাউস একদম নিঝুম থমথমে, জবাব দিল যুবক। সুন্দরী ছাড়া আর কারো ছায়াও দেখতে পায়নি। ভিসুবিয়াসের পিঠে চেপে মুখ কালো করে ফিরে এসেছে। ঘোড়াটা কোরালে তুলেই ঝটপট ঢুকে গেছে বাসায়। তুমি কি বলেছ ওকে? কাউবয়ের উপস্থিত বুদ্ধির পরিচয় পেয়ে হাসল কর্টেজ। সাক্ষাৎকারের সংক্ষিপ্ত বিবরণ পেশ করল। এতে মনে হয় সুবিধেই হবে। ভাগ্যিস দেখা পেয়েছিলে, মন্তব্য করল ল্যারি। বুড়োকে না চটিয়ে তার সঙ্গে দেখা করা সম্ভব ছিল না। এখন বোধ হয় আর সে ভয় নেই। তাহলে তুমি আমার জন্য অপেক্ষা করো এখানে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়া উচিত হবে না তোমার। ইস, আমি থাকবো বলেই এসেছি, থাকবই। তোমার একা যাওয়া হবে না বুড়ো খোকা, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। এমনটাই আশা করছিল কর্টেজ, তাই আর কোনো আপত্তির তুলল না।
ঘোড়ার লাগাম ধরে যথাসম্ভব ঝোপঝাড়ের ভেতর দিয়ে রান্স হাউজের উদ্দেশ্যে রওনা হলো ওরা। বারান্দামুখী জানালার দিকে তাকিয়ে অফিস কামরায় একাকী বসে আছে সাইমন। কাউ পাঞ্চারের সঙ্গে তার দেখা করা উচিত। মেয়ের এই আবেদনের কাছে অনিচ্ছা সত্ত্বেও নতি স্বীকার করেছে সে। তবে সেই সাথে মেয়েকেও কড়া নির্দেশ দিয়েছে নিজের ঘরে চলে যেতে। ওকে বিপদমুক্ত রাখতেই এটা করেছে। কারণ কর্টে যে শান্তির আশ্বাস দিয়েছে তা ও একটুও বিশ্বাস করেনি। তবু সাহসের অভাব নেই বলে ওর আবেদনের মর্যাদা রেখেছে সাইমন। কোনো ফাঁদ পাতেনি। তার অতিথি জানালা পথে আসবে ভেবে ওদিকে সে এমন নিবিষ্ট মনে তাকিয়েছিল যে দরজা খোলার আওয়াজ পেল না। তারপর একটা শান্ত ভরাট কণ্ঠ বলল, পাটারসন। চমকে উঠে পাই করে ঘুরল রানসার। দেখলো কটেজ ঘরের ভেতর ঢুকে পড়েছে। প্রশান্তভাবে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুহাতের দুই বুড়ো আঙুল গান বেল্টে আংটার মতো করে বাঁধিয়ে অদ্ভুত দৃষ্টিতে ওকে জরিপ করল সাবাডিয়া। বৈরী মাটিতে এ লোকটিকেই এতদিন ধরে খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে সে। ওর হাসিটা ভালো ঠেকল না বাথান মালিকের। চকিতে তার ডান হাত কোমরে পিস্তলের কাছে চলে গেল। খবরদার, সাবধান করলো অতিথি। হিসহিস করছে গলা। তুমি ওটা বের করার আগেই আমি খুন করতে পারবো তোমাকে। কিন্তু মৃত হুয়ান রামোসের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। নরেনকে কথা দিয়েছি তোমার কোনো ক্ষতি করব না। যে কারণে এসেছি সেটা কথা অসম্পূর্ণই রয়ে গেল। কারণ সেই মুহূর্তে একটা হাত ঠেলে খুলে ফেলল জানালা। তারপর একটা উল্লসিত কণ্ঠ চেঁচিয়ে উঠল, এই যে এখানে! এবার শালাকে পেয়েছি আমরা। হিংস্র চেহারায় রানচারের দিকে ঘুরল কটেজ। হাতে পিস্তল বেরিয়ে এসেছে। আচ্ছা, ভাত পেতেছ তাহলে? কর্কশ গলায় বলল। এজন্য তোমাকে আমার খুন করা উচিত, কিন্তু আফসোস। জানালা লক্ষ্য করে গুলি ছুড়ল কটেজ। অন্ধকারের ভেতর একটা কাতরানি শোনা গেল। প্রায় একই সময়ে আরেকটা গুলির শব্দ হলো এবং সাইমন ঢলে পড়ল মেঝেতে। গুলির আওয়াজে নিজের ঘর থেকে ছুটে এসেছিল নরিন। দেখল টারম্যান অফিস ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে ওর হাতের রিভলভার থেকে। কি হয়েছে? চেঁচিয়ে উঠল নরিন। বাবা আর কোনো? সাবাডিও ওকে গুলি করেছে, টারম্যান বলল। ও এখানে আসতে খবর পেয়েছিলাম আমি, কিন্তু পৌঁছাতে দেরি হয়ে গেছে। গুলি করেছিলাম ওকে, লাগাতে পারিনি। তবে পালাতে পারবে না, চারদিক আমরা ঘিরে ফেলেছি। সরে যান দয়া করে, বাবার কাছে যাব আমি। মাথা নাড়ল টারম্যান। ঝুঁকি আছে, এলোপাথারি গুলি হচ্ছে, তোমার গায়ে লাগতে পারে। সেজন্যই বোধহয় বাইরে দাঁড়িয়ে আছেন আপনি, বিদ্রুপ করল মেয়েটা। তারপর পাশ কাটিয়ে এক দৌড়ে ওর বাবার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ধোয়ার ঘূর্ণির মাঝ দিয়ে ওর দৃষ্টি দেখতে পেল কর্টেজ। আতঙ্ক আর ঘৃণার দৃষ্টি। বাইরে থেকে লোকজন ভাঙা জানালা লক্ষ্য করে গুলি ছুটছে। কর্টেজ বুঝতে পারল এখানে বেশিক্ষণ থাকলে তার পাশাপাশি মেয়েটার জীবনও বিপন্ন হয়ে পড়বে। যে পথে এসেছে সেখান দিয়ে পালান সম্ভব নয়, কারণ দরজায় টারম্যানকে দেখতে পেয়েছে। অনুমান করেছে আরও সঙ্গী সাথী রয়েছে ওর। দুটো পিস্তলই আবার ভরে নিয়ে এক ঝাঁক গুলি বর্ষণ করলো। তারপর লাফিয়ে পড়ল জানালার বাইরে। অন্ধকারে একাধারে কয়েকটা পিস্তল গর্জে উঠল। হিংস্র শীষ তুলে অনেকগুলো বুলেট বেরিয়ে গেল ওর কানের পাশ দিয়ে। কটেজ গুলি ছোড়ার সময় একটা মুখ ভূতের মতো মাথা তুলেছিল ওর সামনে। নতুন করে রিলোডের সময় ছিল না বলে লোকটার মাথায় নলের বাড়ি মারল। ভূত লুটিয়ে পড়ল। তুমুল হট্টগোলপূর্ণ পরিবেশ। ব্যাংক হাউসের দিকে নড়াচড়া করছে কয়েকটা বাতি। লোকজনের শোরগোল শোনা যাচ্ছে। অন্ধের মতো ডানে বায়ে এলোপাথারি পিস্তলের বাড়ি মেরে নিজের পথ করে নিয়ে বারান্দার কিনারে চলে এলো কটেজ। রেল টপকে অদৃশ্য হলো অন্ধকারের ভেতর। 20 কদমও যায়নি ও, এই সময় একটা চাপা কণ্ঠ বলল, এই দিকে, ডন, ডাইনে। ঘুরে আরেকটু হলেই টেইলের পাশে ঘোড়াসহ অপেক্ষামান ল্যারির উপর হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে কোনো মতে স্যাডলে উঠে বসলো কর্টেজ। ওর সারা শরীর ব্যথা করছে এখন।
বুঝতে পারছে বুলেটের আঘাতে কয়েক জায়গায় কেটে গিয়ে রক্ত ঝরছে। কৌতূহলে মন আকুপাকু করলেও কোনো প্রশ্ন করল না ল্যারি। টেইল ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল হ্যাসেটের দিকে। যখন বাথান থেকে নিরাপদ দূরত্বে সরে এলো ওরা, কেবলমাত্র তখনই ও মুখ খুলল। কোথায় যাব? আগে লেমিংয়ের কাছে। আমাদেরকে ওখানে খুঁজবে না ওরা। প্রথমে গিরিখাতের ভেতর দিয়ে যাব কিছু দূর। যে গিরিখাতের কথা বলা হয়েছে তার মেঝে কঠিন পাথুরে, ফলে খুঁড়ে ছাপ পড়বে না। ওটা পেরিয়ে ওরা যখন আবার খোলা প্রান্তরে এসে পড়ল, নীরবতা ভাঙল ল্যারি। আমি অংশ নিতাম খেলায়, কিন্তু ভাবলাম হুট করে আমাদের ঘোরার দরকার হতে পারে। তাহলে বুড়ো শেষ পর্যন্ত ফাঁদ পেতেছিল তোমার জন্য? যদি পেতেও থাকে, তবে ও নিজেই তাতে আটকা পড়েছে। কর্টেজ বলল, ওকে। মনে হচ্ছে মারা গেছে। না, আমি গুলি করিনি। কে করেছে তাও বলতে পারবো না। ও বেইমানি করেছে ভেবেছিলাম আমি, কিন্তু যখন টারম্যানকে দেখলাম। টারম্যান ওখানে? ল্যারি বাধা দিল। বলেছিলাম না ওয়েস্ট ব্যাটার কোনো শয়তানি মতলব আছে? হ্যাঁ, এখন মনে হচ্ছে তোমার ধারণাই ঠিক, সায় দিল কর্টেজ। যদিও প্যাটারসনকে আমি খুঁজছি এটা টারম্যান জানলো কিভাবে বুঝতে পারছি না। আমার বিশ্বাস ওয়েস্টও আসলে জানতো না কোন বিপদে আমাকে ঠেলে দিচ্ছে ও।